নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তা আপনারা তো জানেন যে নেপালে একটা বিশাল ঘটনা ঘটেছে, আর তা শুরু কোথা থেকে হয়েছিল? সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে। নেপাল সরকার হঠাৎ করে 26টি বড় অ্যাপ ব্লক করে দিয়েছিল। তার মধ্যে কী ছিল? ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এক্স, এমনকি লিঙ্কডইন আর স্ন্যাপচ্যাটও। অর্থাৎ ইয়ং জেনারেশন যেখানে সময় কাটায় তার সব প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। সরকারের কি যুক্তি ছিল? যে এই কোম্পানিগুলো নেপালে রেজিস্টার না, এটা নেপালের কোনো নিয়ম মানছিল না। তো প্রথমে মানুষ ভেবেছিল যে এটা কোনো সাধারণ নিয়মকানুন হবে, কিন্তু ইয়ং জেনারেশনদের কাছে এটা ছিল শেষ সীমা। কারণ এই নিষেধাজ্ঞার আড়ালে রয়েছে আরও বড় গল্প। তা সেপ্টেম্বর 8 আমরা কি দেখেছিলাম? হাজার হাজার তরুণ, অনেকে তখন স্কুল ইউনিফর্মও পরে, তারা কাঠমান্ডুর রাস্তায় নেমে এলো। তার সংসদ ভবনের সামনে ভিড় জমায়, কেউ কেউ ভেতরে ঢোকার চেষ্টা করে, পুলিশ জলকামান ব্যবহার করে, টিয়ার গ্যাস করে, এমনকি গুলিও চালায়। রাত নামার আগে অনেক প্রতিবাদকারী নিহত হয় এবং শত শত মানুষ আহত হয়। সেনাবাহিনী মোতায়েন করা হয়। তাই এই যে আন্দোলন, এটাকে এখন ডাকা হচ্ছে নেপালের জেনজেড বিপ্লব। কারণ কি? কারণ রাস্তায় থাকা প্রায় সবাই ছিল 18 বছরের নিচে। কিন্তু কি কারণে এই প্রজন্ম এত বড় একটা ঝুঁকি নিতে গেল? সোশ্যাল মিডিয়ায় ব্যান ছিল একটা স্ফুলিঙ্গ, আসল কারণ ছিল বহু বছর ধরে চলছিল। তা নেপালের তরুণরা ক্লান্ত একই পুরনো নেতাদের দেখে। নেপালের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ঘুরে ফিরে আসছে একই কিছু নেতা, প্রচণ্ড, শের বাহাদুর দেওবা, কেপি ওলি। এদের মধ্যে প্রচণ্ড দেওবা তো দুজনের 70-এর কোঠায় বয়স, অথচ তাদের হাতেই ক্ষমতার মূল পালাবদল হয়। নতুন প্রজন্মের কাছে এটা একঘেয়ে হয়ে দাঁড়িয়েছিল, কারণ তারা মনে করছে পুরনো নেতারা কোনো ভীষণ বা আধুনিক চিন্তা আনতে পারছে না। তারা 1990 দশকের রাজনীতিতে আধিপত্য করছে, আজকেও তারা ক্ষমতায়, অথচ দেশ অর্থনৈতিকভাবে হোঁচট খাচ্ছে। নেপালে বেকারত্ব ভয়াবহ। নেপালের বেকারত্ব এমন পর্যায়ে যে দেশটির লাখ লাখ লোক আজকে বিদেশে পাড়ি জমাচ্ছে। সরকারি হিসাব বলছে প্রতি বছর 4 থেকে 5 লক্ষ মানুষ বিদেশে চলে যাচ্ছে। সবচেয়ে বেশি কোথায় যাচ্ছে? মধ্যপ্রাচ্য আর মালয়েশিয়ায়, যেখানে কঠিন পরিশ্রমের বিনিময়ে সামান্য টাকা উপার্জন করতে হয়। দেশে কোনো সম্মানজনক কাজ নেই। দেশে শিল্প কারখানার উন্নয়ন প্রায় হয়নি বললেই চলে। একমাত্র পর্যটন ছিল একমাত্র ভরসা, কিন্তু কোভিডের সময় সেটাও ভেঙে পড়ে। আইটি কিংবা আধুনিক সেক্টরে কোনো বিনিয়োগ নেই বললেই চলে। সরকারি চাকরিতে সীমিত আসন, ফলে একজন তরুণ গ্র্যাজুয়েট হয়ে বেরোলেও তার কোনো চাকরি নেই নেপালে। বৈষম্য চরমে। নেপালে অর্থনৈতিক কাঠামোয় ধনী গরিবের ব্যবধানটা ভয়াবহ। শহরে অল্প কিছু ধনী পরিবার রাজনীতি, ব্যবসা, জমি সম্পদের মালিক। অন্যদিকে গ্রামাঞ্চলে বিশাল জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নের মৌলিক সুযোগ থেকে বঞ্চিত। গ্রামীণ শহরে বিভাজনটা প্রবলভাবে। নেপালে এমন অনেক গ্রাম আছে যেখানে এখনো পর্যন্ত সড়ক কিংবা বিদ্যুতের ব্যবস্থা নেই। এর উপরে নেপালে 80%-এর বেশি কর্মশক্তি কম বেতনে অস্থায়ী কাজে আটকে আছে, আর এটাই হচ্ছে নেপালের সবচেয়ে বড় সমস্যা। প্রায় 80 থেকে 85% মানুষ কাজ করছে আনঅফিসিয়ালি, যেমন দিনমজুর, কৃষি শ্রমিক, নির্মাণ কাজ, হোটেল রেস্টুরেন্টের কাজ কিংবা গৃহ পরিচালকের কাজ। এসব কাজ খুব কম বেতনে, স্থায়ী নয় এবং কোনো সুবিধা বা নিরাপত্তাও নেই। ফলে মানুষ মাসের মাস শুধু বেঁচে থাকার মতো আয় করছে, কিন্তু উন্নত জীবনের স্বপ্ন দেখা তাদের কাছে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণে নেপালের কোটি কোটি মানুষ আজ বিদেশে কাজে চলে যেতে বাধ্য হচ্ছে। তারপরে হচ্ছে দুর্নীতি। নেপালে প্রায় প্রতিটা বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আছে। জমি কেলেঙ্কারি, ভুয়ো শরণার্থী কেলেঙ্কারি, কমিশন কেলেঙ্কারি সবই চলছে। মানুষ বলছে নেপালের রাজনীতি এখন একটা পারিবারিক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। তার সোশ্যাল মিডিয়ায় ব্যানারে আমরা কি দেখেছিলাম? নেপো কিডস আর নেপো বেবিস হ্যাশট্যাগ ট্রেন্ড হয়েছিল। তরুণরা রাজনীতিবিদদের সন্তানের ছবি পোস্ট করে প্রশ্ন তুলছিল, এই যে বিলাসী জীবনযাপনের টাকাগুলো আসছে কোথা থেকে? তাই সরকার যখন ফেসবুক আর ইনস্টাগ্রাম বন্ধ করে দিল, সেটা কেবল অ্যাপ হারানো ছিল না। তরুণদের কাছে এটা মনে হলো যে তাদের কণ্ঠস্বর কেড়ে নেওয়া হচ্ছে, তাদের রাগ প্রকাশের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে, ক্ষমতাশালীদের জবাবদিহিতা আনার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে। আর এই আন্দোলন ডাক দিয়েছিল কে? হামি নেপাল নামে একটা সংগঠন, যার চেয়ারম্যান তো সরাসরি বলেইছেন এটা সরকারের কর্মকাণ্ড আর দুর্নীতির প্রতিক্রিয়া। রাস্তার বার্তা ছিল একটাই, দুর্নীতি বন্ধ করো, সোশ্যাল মিডিয়া নয়। এখন প্রশ্ন হচ্ছে হামি নেপাল আসলে কারা? এর পেছনে কারা? তা এই যে আন্দোলনগুলো হয় তাদের পেছনে প্যাটার্ন আপনার লক্ষ্য করা যায়, যে কোনো রাজনৈতিক উত্থান বা সরকারের বিরুদ্ধে আন্দোলনে আলাদা থাকে একটা এনজিও, আর সেগুলো সাধারণত বিদেশ থেকে ফান্ডিং পেয়ে থাকে। তা আমরা দেখেছি পূর্ব ইউরোপে 2000 সালে সার্বিয়ায় বুলডোজার বিপ্লব, 2003 সালে জর্জিয়া রোজ বিপ্লব, 2004 সালে ইউক্রেনের অরেঞ্জ বিপ্লব। এছাড়া 2011 সালে দেখলাম আরব মুলুকে, টিউনিসিয়া, মিশর, লিবিয়া, সিরিয়া, সেখানে বিপ্লব ঘটলো। 2021 সালে আমরা কি দেখলাম? মায়ানমারে অভ্যুত্থান দেখলাম। 2019 সালে আমরা
হংকংয়ে আন্দোলন দেখলাম, 2022 সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট দেখলাম, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন দেখলাম, পাকিস্তানে ইমরান খানের অপসারণ দেখলাম। আর এই সব ক্ষেত্রে এক বা একাধিক এনজিও ছায়া থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই এনজিওগুলো যুক্তরাষ্ট্রিক আমেরিকা ভিত্তিক ফাউন্ডেশন, যেমন এনইডি, ইউএস এইড, ফ্রিডম হাউস, ওপেন হাউস সোসাইটি, ফোর্ড ফাউন্ডেশন এদের কাছ থেকে ফান্ডিং পেয়ে থাকে। তা চলুন একবার থেকে এই যে নেপালের এই এনজিও হামি নেপালের প্রতিষ্ঠাটা কে, এর প্রতিষ্ঠা শুরু করুন। আর এটা প্রকাশিত তথ্য যে এই এনজিওটাই জেনজেড প্রোটেস্টটা সংগঠিত করেছে। তা প্রশ্ন হলো, এনজিওতে অর্থ পায় কোথা থেকে? কারণ অর্থ ছাড়া তো এত বড় মিছিল সংগঠিত করা সম্ভব নয়। তা আমরা কি দেখেছি, এই যে হামি নেপাল এরা ফান্ডিং পেয়ে থাকে বিভিন্ন ব্যক্তি বা সংস্থার কাছ থেকে। তার মধ্যে দুটো নাম বিশেষভাবে আলোচনার বিষয়, একটা হচ্ছে বারবারা ফাউন্ডেশন, একটা ইনফিনিটি হোল্ডিংস। তো ইনফিনিটি হোল্ডিংসের যে চেয়ারম্যান তিনি কে? তিনি দীপক ভট্ট। তিনি একজন অস্ত্র বিজনেসম্যান। তার বিরুদ্ধে কী অভিযোগ? তিনি নেপালের পুলিশ এবং সেনার জন্য ছোট ছোট অস্ত্র কিনেছিলেন ইটালির একটা কোম্পানি থেকে, এবং প্রকৃত দামের থেকে 4 গুণ দাম বেশি দিয়ে। আরেকজন কে হচ্ছে ফান্ডিং করে, আরেকজন অর্থদাতা সুলভ আগরওয়াল। ইনি শঙ্কর গ্রুপের মালিক, যিনি কোভিডের সময় কালোবাজারি অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে এই যে এনজিওর সঙ্গে যাদের নাম জড়িত তাদের অনেকেই অতীতটা সন্দেহজনক। তা এই যে আন্দোলনটা হলো, এর একটা বৃহত্তর প্রেক্ষাপটও রয়েছে। নেপালের প্রধানমন্ত্রী ওলি চীনে খুব ঘনিষ্ঠ বলে পরিচিত। ওলি অনেকদিন ধরে চীনে খুব কাছের মানুষ। চীন নেপালের রাস্তা, রেল লাইন, বড় বড় প্রজেক্টে প্রচুর টাকা ঢেলেছে। তাই নেপাল চীনের উপর অনেকটা নির্ভরশীল। এমনকি এটাও গুজব এক চীনা নারী কূটনীতিকের সঙ্গে তার নাকি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তা সব মিলিয়ে ওলি চীনপন্থী হিসাবেই পরিচিত। তাই আমেরিকা চাইছে নেপালে তাদের পছন্দের সরকার বসাতে। কারণ নেপাল হলো একদিকে ভারত, অন্যদিকে চীনের মাঝে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমেরিকা চাইছে যে তাদের পছন্দের সরকার বসুক, তাদের কাছের সরকার বসুক, যাতে তারা ইন্ডিয়ার চিকেন নেক আর চীনের ওপর সরাসরি নজরদারি করতে পারে। যেভাবে বাংলাদেশে শেখ হাসিনা সরে যাওয়ার পর মোহাম্মদ ইউনূসকে আমেরিকার কাছের প্রার্থী হিসেবে দেখা হচ্ছে, নেপালেও তেমন কিছু ঘটুক, এটা আমেরিকা চাইছে। তা বাইরে থেকে এটা মনে হচ্ছে যে পুরো ব্যাপারটা জেনজেডদের মানে তরুণ প্রজন্মের বিপ্লব, কিন্তু ভেতরে ভেতরে আন্দোলনকে চালাচ্ছে আরেকটা প্রজন্ম, সেটা হলো জেন ওয়াই, আর যাদের অনেকে বিদেশি ফান্ডিং আর এনজিওর সঙ্গে যুক্ত আছে। তাই এটা শুধু তরুণদের আন্দোলন নয়, বরং এর পেছনে আছে বড় দেশে বড় বড় খেলা। তা বন্ধুরা, দুর্নীতি সে তো সব দেশেই থাকে, কিন্তু হঠাৎ করে এত বড় সচেতনতার জোয়ার এটা একসঙ্গে আসা সত্যি কি স্বাভাবিক? না বরং এক্সিস্টিং সমস্যায় কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে একটা নতুন রাজনৈতিক খেলা? আজকে এই আন্দোলনকে যারা ফান্ডিং করছে তারা তো দুর্নীতিগ্রস্ত, তারা তো আমেরিকার সাথে কাজ করছে। হামি নেপাল, যেটা একসময় ভূমিকম্প ত্রাণ সংস্থা ছিল, আজকে তারাই হয়ে উঠেছে সরকার ফেলার হাতিয়ার। এটা সঠিক না ভুল তা বিচার করার দায়িত্ব আপনার। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আগামী পর্বে একটা নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন।